আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ সাহিত্য খেলা নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় এবং লাস্ট পর্ব। চলুন আমরা প্রত্যেকটা লাইন পড়ে পড়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। সাহিত্যে খেলা, প্রমথ চৌধুরী। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে ধর্মচ্যুত হয়ে পড়ে তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয়। ধর্মচ্যুত হয়ে পড়া অর্থ হচ্ছে নিজস্ব বৈশিষ্ট্য থেকে বিচ্যুত হয়ে পড়া, আর দুর্লভ নয় অর্থ হচ্ছে সহজে পাওয়া যায়। যেমন উদাহরণ দিচ্ছি, কাব্যের জুমজুমি, বিজ্ঞানের সুশিকাঠি, দর্শনের বেলুন, রাজনীতির রাঙ্গালাটি, ইতিহাসের নেকড়ার পুতুল, নীতির টিনের বেপু এবং ধর্মের জয়ডাক, এই সব জিনিসে সাহিত্যের বাজার চেয়ে গেছে। অর্থাৎ শুধুমাত্র পাঠককে মনোরঞ্জন করার জন্য একজন লেখক সর্বক্ষেত্রে বিচরণ করতেছেন। যেমন কাব্যের জমজমে তিনি কবিতা লিখতেছেন, ঠিক সেরকম বিজ্ঞানের সুশিকাঠি। সুশিকাঠি অর্থ হচ্ছে যেটা ললিপপ বলতে পারি, বা শিশুদের যেটা শুষার জন্য একটা যন্ত্র। অর্থাৎ ছোটদের জন্য কি লিখতেছেন উনি? বিজ্ঞান লিখতেছেন একজন সাহিত্যিক। দর্শনের বেলুন, রাজনীতির রাঙ্গালাটি, অর্থাৎ রাজনীতি নিয়েও লিখতেছেন। রাঙ্গালাটি বলা হয়েছে এখানে কারণ রাজনীতিতে সবসময় কি থাকে, কোন ক্রাবে চলতে থাকে, সেজন্য রাঙ্গালাটি বলা হয়েছে। ইতিহাসের নেকড়ার পুতুল, অর্থাৎ ইতিহাসকে খুবই হালকাভাবে উপস্থাপন করতেছেন সাহিত্যিকটি। নীতির টিনের বেপু এবং ধর্মের জয়ডাক, ধর্মের জয়ডাক অর্থাৎ ধর্মের কিভাবে শ্রেষ্ঠ তো এটা প্রকাশ করতেছে। এইসব জিনিসে সাহিত্যের বাজার চেয়ে গেছে। অর্থাৎ এখান থেকে বোঝানো হয়েছে একজন সাহিত্যিক তার পাঠককে বা নির্দিষ্ট পাঠককে মনোরঞ্জন করার জন্য তার যেখানে কি নাই, কৃতিত্ব নাই, বা তার যেখানে বিচরণ নাই, ওখানেও তিনি কি করতেছেন, পদচারণা করতেছেন শুধুমাত্র পাঠককে মনোরঞ্জন করার জন্য। তারপর আমরা পরবর্তীতে যাই। সাহিত্য রাজ্যে খেলনা পেয়ে পাঠকের মনতুষ্টি হতে পারে। মনতুষ্টি অর্থ হচ্ছে কি, আনন্দ হতে পারে, কিন্তু তা গড়ে লেখকের মনতুষ্টি হতে পারে না। অর্থাৎ এই যে সাহিত্যের রাজ্যের মধ্যে একজন সাহিত্যিক তার পাঠককে নির্দিষ্ট করে বা তার পাঠককে লক্ষ্য করে যে ভিন্ন ভিন্ন খেলা তৈরি করতেছেন, যে বিজ্ঞানের জন্য সুশিকাঠি তৈরি করতেছেন, কাব্যের জুমজুম লিখতেছেন, তারপর রাজনীতি রাঙ্গালাটি লিখতেছেন। অর্থাৎ প্রত্যেকের জন্য খেলনা তৈরি করতেছেন, যেটাকে আগে সাহিত্যিক কি করেছেন, ব্যাখ্যা করেছেন। অর্থাৎ যেটা মনোরঞ্জনের জন্য লেখা হয়, এটা হচ্ছে যার জন্য লেখা হচ্ছে তার কি একটা খেলনা। তাহলে এই খেলনা করার ফলে যার জন্য লিখতেছেন তিনি হয়তো সাময়িক কি পাবেন, মনোতৃষ্টি পাবেন, কিন্তু লেখক যেহেতু তার নিজের মনের তাগদা থেকে, নিজের মনের আনন্দ থেকে লিখতেছেন না, সেজন্য লেখকের মনে কি হয় না, সন্তুষ্টি আসে না বা মনোতুষ্টি আসে না। তারপর, কারণ পাঠক সমাজ যে খেলনা আজ আদর করে কাল সেটিকে ভেঙে ফেলে। অবশ্যই সে প্রাচ্যই হোক আর পাশ্চাত্যে হোক, কাশ্মীর হোক কিংবা জার্মানি হোক, দুদিন ধরে তা কারো মনোরঞ্জন করতে পারে না। অর্থাৎ খেলনার যে বৈশিষ্ট্য, খেলনার বৈশিষ্ট্য হচ্ছে সেটা পাঠককে 2 দিনের বেশি কি করতে পারে না, মনোরঞ্জন করতে পারে না। সেটা প্রাচ্যে হোক বা ইউরোপ, আমাদের এশিয়ায় হোক, কিংবা পাশ্চাত্যে বা ইউরোপে হোক, কিংবা কাশি যেখানে কোনো কি পড়ে নাই, যেখানে কোনো সভ্যতার ছোঁয়া পড়ে নাই সেখানে হোক, কিংবা যেটা সভ্যতার একদম চূর্ণ শিখরে কি করতেছে, আরোহণ করতেছে জার্মানি, ওখানে হোক, সব ক্ষেত্রে খেলনার বৈশিষ্ট্য হচ্ছে সেটা 2 দিনের বেশি তার পাঠককে বা তার দ্বারকে কি করতে পারে না, মনোরঞ্জন করতে পারে না। ঠিক সেরকম কেউ যদি এই সাহিত্য শুধুমাত্র খেলনা হিসেবে কি করে, সৃষ্টি করে, বা পাঠককে মনোরঞ্জনের জন্য সৃষ্টি করে, তখন সেটা কাউকে কি 2 দিনের বেশি মনোরঞ্জন করতে পারে না, বা সেটা সমকালে স্থায়িত্ব লাভ করে না। এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। এবার আমরা শব্দার্থ দেখতে পারি। এখানে প্রাচ্য বলতে আমাদের যে এশিয়ার দেশগুলো আছে বা পূর্ব দিকের দেশগুলো আছে, এগুলাকে বলা হয় প্রাচ্য। আর এটার বিপরীত শব্দ যে দেশগুলো পশ্চিমে আছে বা আমরা যেগুলোকে পশ্চিমা দেশ বলি, এগুলোকে বলা হয় পাশ্চাত্য। সেগুলোর মধ্যে কি আছে, ইউরোপ এবং আমেরিকা মহাদেশের দেশগুলো হচ্ছে কোথায় আছে, পাশ্চাত্যের মধ্যে আছে। আমরা হচ্ছে প্রাচ্যে। তারপর হচ্ছে কাশ্মীর, কাশী। কাশী হচ্ছে হিন্দুদের একটা হচ্ছে আধ্যাত্মিক স্থান বা একটা তীর্থস্থান। এটা বুদ্ধদের জন্য তীর্থস্থান। এখানে হচ্ছে কাশীনাথ কি আছে, কাশী বিশ্বনাথ মন্দির আছে। এখানে কি আছে, কাশী বিশ্বনাথ মন্দির আছে। এবং এটি এখানে বোঝানো হয়েছে সভ্যতার যে আলো ছায়া পৌঁছে নেয়, এরকম একটা জিনিস বোঝাতে এখানে কাশীকে কি করা হয়েছে, নির্দেশ করা হয়েছে। আবার জার্মানি, আমরা জানি জার্মানি হচ্ছে ইউরোপের 7ম বৃহত্তম দেশ। এবং যখন আমাদের এই সাহিত্যিক এটা লিখতেছেন তখন কিন্তু জার্মানির জয় জয়কার, সেজন্য এখানে জার্মানির উদাহরণটা টেনে নেওয়া হয়েছে।
আর যদি বর্তমান লেখক রাখেন তখন হয়তো আমেরিকা, চীন এই দুটাকে আনবে আর কি। আচ্ছা, আমরা তাহলে পরবর্তীতে যাইতে পারি। আমি জানি যে পাঠক সমাজকে আনন্দ দিতে গেলে তারা প্রায়শই অর্থ হচ্ছে সাধারণত বা সবসময় বেদনা বোধ করে থাকেন, কিন্তু এতে ভয় পাওয়ার কিছুই নেই, কেননা কাব্য জগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা। এটা কিন্তু খুবই একটা সুন্দর কথা। দেখুন কি বলা হচ্ছে, কাব্য জগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা। আমরা কোনো একটা জিনিস পড়ে বেশি আনন্দ পাচ্ছি মনে, আমাদের বুঝতে হবে যে এই লেখক এটা লিখতে গিয়ে খুবই বেদনা পেয়েছেন বা কোথায় ছেঁকা খেয়েছেন সেজন্য এটা লিখতে পেরেছেন। আমরা যেমন স্যাড সং শুনে কি মজা পাই, ঠিক সেরকম ওই যে আমরা দুঃখ বিলাস একটা কি বলি, শব্দ বলি না, আসলে এটাই কিন্তু এখানে কি করা হয়েছে, নির্দেশ করা হয়েছে। সেটা কি বলা হচ্ছে, কাব্য জগতে যার নাম আনন্দ তার নামে কি বেদনা। আচ্ছা, অপরপক্ষে এই যুগে পাঠক হচ্ছে জনসাধারণ। আচ্ছা, অপরপক্ষে এই যুগে পাঠক হচ্ছে জনসাধারণ। সুতরাং তাদের মনোরঞ্জন করতে হলে আমাদের অতি সস্তা খেলনা গড়তে হবে, নইলে তা বাজারে কাটবে না বা বাজারে চলবে না। এবং সস্তা করার অর্থ হচ্ছে খেলু করা। সস্তা করার অর্থ হচ্ছে খেলু করা বা গুরুত্বহীন কোনো কিছু কি করা, তৈরি করা। খেলু করার অর্থ হচ্ছে গুরুত্বহীন কোনো কিছু তৈরি করা। তাহলে এই খেলু বা সস্তা জিনিস তৈরি করলে কি করা যায়, বৈশ্য লেখকের পক্ষেই ক্ষুদ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত। অর্থাৎ এই সস্তা লেখাগুলো লিখে একজন বৈশ্য লেখকই তার ক্ষুদ্র বা তার অনুগত ক্ষুদ্র লেখকের কি করতে পারেন, মনোরঞ্জন করতে পারেন। এখানে এই লাইনটা বোঝানোর জন্য আমাদের প্রেক্ষাপটটা জানতে হবে। আমাদের যে আর্য সমাজ আছে বা হিন্দু আর্য সমাজ আছে, এখানে যে চতুর্বর্ণ আছে, এই চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখানে বৈশ্য হচ্ছে যারা ব্যবসা করেন, আর শূদ্র হচ্ছেন যারা সেবা করেন। শূদ্র কারা? শূদ্র হচ্ছে যারা এই বৈশ্যদের সেবা করেন। তাহলে এরা যেহেতু বৈশ্য বা যারা ব্যবসায়ী আছে তাদের সেবা করেন বা তাদের ঘরে কাজ করেন, যদি এই বৈশ্যরা কিছু লেখেন এবং তা যদি এদেরকে পড়ে শোনান, তারা তো অবশ্যই কি দিবে, মনোরঞ্জন পাবে বা তারা তো অবশ্যই বাহবা দিবে, কারণ নাহলে তো তার কি থাকবে না, চাকরি থাকবে না। সেজন্য ওটা বলা হচ্ছে বৈশ্য লেখকের পক্ষেই শূদ্র পাঠকের কি করা সম্ভব, মনোরঞ্জন করা সঙ্গত বা সম্ভব। অতএব সাহিত্যে আর যাই করা না কেন পাঠক সমাজে মনোরঞ্জন করবার চেষ্টা করো না। অর্থাৎ তিনি আমাদের কি দিচ্ছেন, ওই যে পরামর্শ দিচ্ছেন, সেটা কি, সাহিত্যে যা করো না কেন পাঠক সমাজের কি মনোরঞ্জন বা তুষামোদী করার চেষ্টা করবে না। এটা কিন্তু ঠিক আমাদের যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার লেখকদিগের প্রতি নিবেদন যে আমরা প্রবন্ধ পড়ছিলাম, ওখানে কিন্তু ঠিক একই কথাই বলা হয়েছে। এটার সাথে এই দুইটার কিন্তু একটা ইন্টার রিলেটেড বা একটা কি আছে, পারস্পরিক সম্পর্ক আছে। তবে কি সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া? এবার তিনি প্রশ্ন করতেছেন, অর্থাৎ আমাদের লেখক প্রশ্ন করতেছেন, সাহিত্যের উদ্দেশ্য যখন মনোরঞ্জন করা নয়, তাহলে সাহিত্যের উদ্দেশ্য কি? সাহিত্যের উদ্দেশ্য কি শিক্ষা দেওয়া? মানে নিজে নিজে প্রশ্ন করতেছেন। তারপর আবার উত্তর দিচ্ছেন কি, অবশ্য নয়। সাহিত্যের উদ্দেশ্য কিও নয়, কারোর মনোরঞ্জন করাও নয়, তারপর আবার কি করাও নয়, শিক্ষা দেওয়া নয়। কেন আবার এটা ব্যাখ্যা করবেন। কেননা কবির মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত। মতিগতি অর্থ হচ্ছে ইচ্ছার। স্কুল বন্ধ না হলে যে খেলার সময় আসে না, এত সকলেই জানা কথা। অর্থাৎ একজন কবির ইচ্ছা এবং একজন শিক্ষকের উদ্দেশ্য বা ইচ্ছা যে ভিন্ন, তিনি কিভাবে ব্যাখ্যা করতেছেন সেটা হচ্ছে, স্কুল বন্ধ না হলে যে খেলার সময় আসে না, এ তো সকলে জানা। আমরা জানি এর আগে কবি সাহিত্যকে তুলনা করেছেন খেলার সঙ্গে। আর এই খেলাটা কখন শুরু হচ্ছে, খেলাটা শুরু হচ্ছে যখন স্কুল বন্ধ হয়। অর্থাৎ একটা বিপরীত, স্কুল বন্ধ না হলে খেলা শুরু হচ্ছে না, তাই না? মানে একটা আরেকটা যে বিপরীত, এটা বোঝানো হয়েছে। কিন্তু সাহিত্য রচনা যে আত্মার লীলা, একথা শিক্ষকেরা স্বীকার করতে প্রস্তুত নন। সুতরাং শিক্ষা ও সাহিত্যর ধর্মকর্ম যে এক নয়, এই সত্যটি একটু স্পষ্ট করে দেখিয়ে দেওয়া যাক। এবার শিক্ষা এবং সাহিত্য দুটা যে ভিন্ন, এটা আমাদের লেখক আরো স্পষ্ট করবেন। এখানে তিনটা কারণ দেখাবেন কিভাবে এই দুটা ভিন্ন। তারপর বলতেছেন প্রথমত, এখানে প্রথমটা বলতেছে, প্রথমত শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোকের নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলাধকরণ, অর্থ হচ্ছে কি করা, গিলে ফেলা, নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলাধকরণ করতে বাধ্য হয়। অপরপক্ষে কাব্যরস হচ্ছে শুধু স্বেচ্ছায় নয়, সানন্দে পান করে, কেননা শাস্ত্র মতে সে রস অমৃত। অর্থাৎ আমাদের যে শিক্ষা আছে, শিক্ষা হচ্ছে আমরা যদি
ইচ্ছা নাও করি তখন কিন্তু আমাদের গেলানো হয়। পরীক্ষায় পাস করতে হবে সেজন্য আমাদের কি করা হয়? গেলানো হয়। কিন্তু কাব্য হচ্ছে অন্য ভিন্ন রকম। কাব্য হচ্ছে যেটা আমরা সানন্দে বা মনের আনন্দের সহিত পড়ি, নিজের ইচ্ছায় পড়ি এবং এখান থেকে কি রস আস্বাদন করি ওটা হচ্ছে কি সাহিত্য বা এটা হচ্ছে কাব্যরস। এবার দ্বিতীয়টা বলবেন। দ্বিতীয়ত শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো। মানুষের মনকে কি জানো? বিশ্বের খবর জানানো, এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। আবার সাহিত্যের উদ্দেশ্য কি? সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো। কাব্য যে সংবাদপত্র নয় একথা সকলেই জানেন। তারপর তৃতীয়ত অপরের মনের অভাব পূর্ণ করবার উদ্দেশ্যে শিক্ষকের হস্তে শিক্ষা জন্মলাভ করেছে। কিন্তু কবির নিজের মনের পরিপূর্ণতা হতেই সাহিত্যের উৎপত্তি। খুবই সুন্দর একটা কথা। অর্থাৎ অন্যের মনের অভাব, অন্যের ডিমান্ড পূরণের জন্য কিন্তু শিক্ষকের উৎপত্তি। আমার স্টুডেন্টের ডিমান্ড বা আমার জ্ঞানের ডিমান্ড পূরণ করার জন্য কিন্তু শিক্ষকের উৎপত্তি। কিন্তু এই কবিতার উৎপত্তি ওভাবে নয়। কবিতার উৎপত্তি হচ্ছে শুধুমাত্র কবি নিজের মনের কে সান্ত্বনা দেওয়ার জন্য, কবির নিজের মনের পরিপূর্ণতা দেওয়ার জন্য কিন্তু এই কবিতা সৃষ্টি করেন, সাহিত্য সৃষ্টি করেন, কাব্য সৃষ্টি করেন। অর্থাৎ একটা আরেকটার কি দিয়েছে? কন্ট্রাডিক্টরি দিয়েছে। ৩টা উদাহরণের মাধ্যমে তিনি বুঝাইতে চেয়েছেন শিক্ষা এবং সাহিত্যের উদ্দেশ্য দুইটা একটা আরেকটার কন্ট্রাডিক্টরি এবং ১৮০ ডিগ্রি কি বিপরীত। এবার আরেকটা প্রমাণ দিবেন। এটা হচ্ছে অকাট্য প্রমাণ। কি প্রমাণ? এটা হচ্ছে অকাট্য প্রমাণ। মানে শিক্ষা এবং সাহিত্য যে ভিন্ন, এটা আরেকটা অকাট্য যেটা কাটা যায় না এরকম একটা প্রমাণ দিবেন। সাহিত্যের উদ্দেশ্য যে আনন্দ করা, শিক্ষা দান করা নয়, একটি উদাহরণের সাহায্যে তার অকাট্য প্রমাণ দেওয়া যায়। কিভাবে দিচ্ছেন দেখেন। বাল্মীকি আদিতে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন, জনগণের জন্য নয়। একথা বলা বাহুল্য যে বড় বড় মুনি ঋষিদের কিঞ্চিৎ শিক্ষা দেওয়া তার উদ্দেশ্য ছিল। কিন্তু রামায়ণ শ্রবণ করে মহর্ষিরাও যে কতদূর আনন্দে আত্মাহার হয়েছিলেন তার প্রমাণ কুশীলবকে তাদের যথা সর্বোচ্চ এমনকি কৌপিন পর্যন্ত পেলা দিয়েছিলেন। এটা যদি আমি সহজে ব্যাখ্যা করি, অর্থাৎ শিক্ষা এবং শিক্ষা এবং যে সাহিত্য ভিন্ন, তার প্রমাণ হচ্ছে সবচেয়ে প্রমাণ হচ্ছে আমাদের মহাকাব্য রামায়ণ, বাংলা সাহিত্যের মহাকাব্য রামায়ণ, যেটা রচনা করেছেন কি বাল্মীকি। এই বাল্মীকি যখন রামায়ণ রচনা করেছিলেন সেটা শুধুমাত্র মুনি ঋষিদের আনন্দ দেওয়ার জন্য লিখেছিলেন। কি লিখেছেন? শুধুমাত্র মুনি ঋষিদের আনন্দ দেওয়ার জন্য লিখেছিলেন, এটা শিক্ষা দেওয়ার জন্য লেখেন নাই। কিন্তু এই যে রামায়ণ রচনা করছেন সেটা যখন কুশীলব বা যারা পাঠক আছেন তারা পাঠ করে মুনি ঋষিদের শোনাতেন, তখন তারা এত আনন্দ পেতেন যে তারা তাদের সর্বোচ্চ যেটা কি ছিল কৌপিন বা তাদের সামান্য যে কাপড় ছিল ওটাও কিন্তু তাদেরকে সম্মান হিসেবে বা পেলা হিসেবে দিয়ে দিত। যারা যে অভিনয় করতো বা যারা এগুলো পাঠ করতো, রামায়ণ পাঠ করতো তাদেরকে দিয়ে দিত। কিন্তু অপরপক্ষে আরেকটা উদাহরণ দিবেন। সেটা কি? সেটা হচ্ছে যুগ বশিষ্ঠ রামায়ণ। কি? সেটা হচ্ছে যুগ বশিষ্ঠ রামায়ণ, যেটা লেখা হয়েছিল শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু সেটার এহাল হলো যে সেটা মানুষ পড়েও নাই। অর্থাৎ এটা শিক্ষার জন্য দেওয়া লেখা হয়েছে, সেজন্য এটা কি হয় না, বিস্তার ঘটে নাই। কিন্তু যেটা শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য লিখছি সেটা আজ পর্যন্ত মানুষ পাঠ করে আনন্দ লাভ করে এবং শিক্ষাও গ্রহণ করে। এটাই কিন্তু এই ২ পৃষ্ঠে বোঝানো হয়েছে। আমি যদি পড়ে পড়ে একটু দেখাই তাহলে আরো ভালো লাগবে এটা। বাল্মীকি আদিতে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন, জনগণের জন্য নয়। বাল্মীকি ইনি হচ্ছে রামায়ণের কি রচয়িতা বা রামায়ণের প্রণেতা। ইনি হচ্ছে বাংলা সাহিত্যের খুবই একজন বড় কবি এবং খুবই একজন বড় কি হিন্দু ধর্মে একজন বড় ঋষি। তিনি যে তার যৌবনে ছিলেন একজন আহ, দস্যু, অর্থাৎ তিনি ডাকাতি করতেন। পরে কিন্তু তিনি ভালো হয়ে গিয়ে কি লেখেন? রামায়ণ লিখেন। তারপর মুনি ঋষি, আমরা জানি মুনি ঋষি এগুলাকে আমরা যে আমাদের ইসলাম ধর্মের বা এই যে পীর মুর্শিদ আছে এগুলোর সাথে কি করতে পারি? তুলনা করতে পারি। এরা হচ্ছে সাধারণত নীরবতা এবং তপস্যার মাধ্যমে কি করেন? জীবনযাপন করেন এবং সন্ন্যাসী জীবনযাপন করেন। এরা হচ্ছে মুনি ঋষি। তারপর রামায়ণ তো আমরা কথা বলতেছি, অবশ্যই রামায়ণ হচ্ছে একটি মহাকাব্য যিনি বাল্মীকি রচনা করেন। এখানে কিন্তু দশরথ পুত্র রামচন্দ্রের জীবন কাহিনী কি করা হয়েছে? রচনা করা হয়েছে। এটা কোনো শিক্ষামূলক বা উপদেশমূলক নয়, এটা একটা মহৎ কাব্যরস বা মহৎ মহাকাব্য।
বাহুল্য অর্থ হচ্ছে কি বাড়াবাড়ি। একথা বলা বাহুল্য বা বাড়াবাড়ি হবে না যে বড় বড় মুনি ঋষিদের কিঞ্চিৎ বা হচ্ছে সামান্য শিক্ষা দেওয়া তার উদ্দেশ্য ছিল না। কিন্তু রামায়ণ শ্রবণ করে মহর্ষি অর্থাৎ বড় বড় যারা ঋষি আছেন, মহর্ষি অর্থ হচ্ছে যে বড় বড় যারা কি আছেন ঋষি আছেন, তারাও যে কতদূর আনন্দে আত্মহারা হয়েছিলেন তার প্রমাণ তারা কুশীলবকে বলতে এই যে রামায়ণ বা এই যে কাব্যগুলো যারা পাঠ করতেন, অভিনেতা, কুশীলব তো অভিনেতা বা যারা পাঠ করতেন বা কারি বলতে পারেন, তাদের যথা সর্বোচ্চ অর্থাৎ যা কিছু আছে, এমনকি কপিন এমনিতে ঋণী মুনি ঋষি এরা তো জগৎ ছাড়া হন বা সবকিছু ছেড়ে ছুড়ে দেন, তাদের কিছু থাকে না। কিন্তু যে সামান্য কপিন বা পর্দার বা তাদের লজ্জা নিবারণের জন্য যে সামান্য কাপড় থাকে, ওটাও কিন্তু তারা কাদের দিয়ে দিয়েছিলেন, ওই যে যারা পাঠক ছিলেন বা কুশীলব ছিলেন তাদেরকে দিয়ে দিয়েছিলেন। কপিন অর্থ হচ্ছে ল্যাঙ্গট, ল্যাঙ্গট অর্থ হচ্ছে সামান্য ছোট্ট কাপড়, যেটা দিয়ে কি হয় লজ্জার নিবারণ হয়। সেটাও কিভাবে দিয়ে দিয়েছিলেন? পেলা, পেলা অর্থ হচ্ছে ওই যে সম্মানের উপর বা পারিতোষিক রূপে কাদেরকে দিয়ে দিয়েছিলেন? কুশীলবদের দিয়ে দিয়েছিলেন। কিন্তু রামায়ণ শ্রবণ করে মহর্ষিরাও যে কতদূর আনন্দ আত্মহারা হয়েছিলেন তার প্রমাণ তারা কুশীলবকে তাদের যথাসর্বোচ্চ এমনকি কৌপিন পর্যন্ত পেলা হিসেবে দিয়ে দিয়েছিলেন। ওকে, তারপর রামায়ণ হিসেবে যে অমর, রামায়ণ কাব্য হিসেবে যে অমর এবং জনসাধারণ আজও তার শ্রবণে পঠনে আনন্দ উপভোগ করে, তার একমাত্র কারণ আনন্দের ধর্মই এই যে তা সংক্রামক। আনন্দের ধর্ম কি? সংক্রামক। একজন হাসছে দেখবেন, আরেকজন আপনার পাশে যে আছে ওর কি হাসি পাচ্ছে, তাই না? অপরপক্ষে লাখে একজনও যে যোগ বৈশিষ্ট্য রামায়ণের ছায়া মাড়ান না, তার কারণ লোক সে বস্তু লোককে শিক্ষা দেওয়ার জন্য রচিত হয়েছিল, আনন্দ দেওয়ার জন্য নয়। যোগ বৈশিষ্ট্য যে রামায়ণ আছে সেটার উদ্দেশ্য কি ছিল? সেটার উদ্দেশ্য ছিল মানুষকে শিক্ষা দেওয়া, আনন্দ দেওয়া নয়। সেজন্য সেটার ছায়া কেউ মারায় নাই। মারান শব্দের অর্থ হচ্ছে কি করা? পদতলিত করা। এই মারা শব্দের অর্থ কিন্তু আমরা এই যে জুলাই আন্দোলনের খুব শুনছি। ওই যে আমাদের আন্দোলনের যখন শেষ মুহূর্তে তখন শেখ হাসিনা বলতেছিল কি সমঝোতার জন্য, তখন অনেকগুলো লাশ পড়ে গেছে। তারপর আমাদের হাসানাত আবদুল্লাহ বলছিল কি আমরা রক্ত মারিয়ে অর্থাৎ রক্ত পদতলিত করে কি করব না, সমঝোতা করব না, এরকম একটা কথা বলছিল। তাহলে এই মারান শব্দের অর্থ কি করা? মারান শব্দের অর্থ করা হচ্ছে পদতলিত করা। আর যোগ বৈশিষ্ট্য রামায়ণ এটা হচ্ছে একটা উপদেশ সংবলিত সংস্কৃত রামায়ণ, যেটি লিখেছিলেন বশিষ্ঠ মুনির। কার জন্য? সেটা হচ্ছে রামচন্দ্রের জন্য লিখেছিলেন। ওকে, আসল কথা এই যে সাহিত্য কশ্চিনকালীয়, কশ্চিনকালীয় অর্থ কোনো সময়ই স্কুল মাস্টারের বার নেয়নি। এতে দুঃখ করবার কোনো কারণ নেই। দুঃখের বিষয় এই যে স্কুল মাস্টাররা একালে সাহিত্যের বার নিয়েছেন। এটাই হচ্ছে দুঃখের বিষয়। অর্থাৎ আমাদের কথা বলা হচ্ছে। আমাদের কাজ হচ্ছে তোমাদের এগুলো পড়ানো নয়। এগুলো হচ্ছে তোমরা নিজে, নিজে পড়বে এবং তোমরা যতটুকু বুঝার ততটুকু বুঝবে। কবি যে যতটুকু বুঝাইতে চেয়েছেন বা সাহিত্যিক যতটুকু বুঝাইতে চেয়েছেন, অতটুকু যে পুরাই বুঝতে হবে এরকম কোনো কথা নেই। ঠিক সেরকম সাহিত্যিক যেভাবে বুঝাতে চেয়েছেন বা উনি যেভাবে বুঝেছেন এভাবে যে তোমার বুঝতে হবে এরকম কিছু নেই। এটার কাজ হচ্ছে বুঝাবুঝি রিলেটেড না। এটার কাজ হচ্ছে শুধুমাত্র রস আস্বাদন। সাহিত্যের উদ্দেশ্য কি? শুধুমাত্র রস আচ্ছাদন, মজা নেওয়া, খেলা করা। বুঝা গেছে? কাব্যরস নামক অমৃতে যে আমাদের অরুচি জন্মেছে তার জন্য দায়ী এ যুগের স্কুল এবং তার মাস্টার। অবশ্যই। কিন্তু এই স্কুল মাস্টার না হলে যে তোমরা একটুও পড়ো না। কাব্য পড়বার এবং বুঝবার জিনিস কি? কাব্য পড়বার এবং বুঝবার জিনিস, এটা বুঝাবার জিনিস নয়। কিন্তু স্কুল মাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো ও বোঝানো। স্কুল মাস্টারের কাজ এই কাব্য এগুলো পড়ানো বোঝানো এগুলো নয়। স্কুল মাস্টারের কাজ কি? স্কুল মাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো, ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো, ম্যাথ বুঝিয়ে দেওয়া, ব্যাকরণ বুঝিয়ে দেওয়া। এগুলো হচ্ছে স্কুল মাস্টারের কাজ। স্কুল মাস্টারের কাজ কোনোদিন কাব্যরস পড়ানো নয়, করে শব্দ পড়ানো নয়। লেখক এবং পাঠকদের মধ্যে এখন স্কুল মাস্টার দণ্ডায়মান। এ মধ্যস্থদের কৃপায় আমাদের সঙ্গে কবির মনের মিলন তো দূরে থাক, চার চক্ষুর যে মিলন হবে তাও ঘটে না। অর্থাৎ আমার লেখক এবং পাঠকের মধ্যে এখন কে দণ্ডায়মান? স্কুল মাস্টার দণ্ডায়মান। অর্থাৎ লেখক একটা লেখা লিখেছেন, সেটা কথা ছিল আমরা পাঠকরা পড়ে আমরা রস আস্বাদন করব। কিন্তু না, এখন মাঝখানে কে এসে গেছেন? মাঝখানে স্কুল মাস্টার এসে গেছেন। স্কুল মাস্টার বলতেছে না, এখানে এই শব্দটা এ কারণে ব্যবহার করা হয়েছে,
এখানে এতটা পাখি আছে, এতটা পশু আছে, এখানে এই ছন্দ রচনা করা হয়েছে, তোমাকে এভাবে পড়তে হবে, এটার ব্যাখ্যা হচ্ছে এটা, এটার ব্যাখ্যা হচ্ছে ওটা না। অর্থাৎ সবগুলো কে বলে দিচ্ছেন? স্কুল মাস্টার বলে দিচ্ছেন, তার মতো করে বলে দিচ্ছেন। আমি যে নিজস্ব নিজে একটা পড়ে নিজে একটা রসাস্বাদন করব বা নিজের মতো করে বুঝবো, ওটার আর কি রাখে নাই, অবকাশ রাখে নাই স্কুল মাস্টাররা। সেগুলা আমাদের মাঝ কি করে দিছে? একটা বাধা তৈরি করে দিছে। সেজন্য বলতেছে, এ মধ্যস্থদের কৃপায় আমাদের সঙ্গে কবির মনের মিলন তো দূরে থাক, চার চক্ষুর মিলনও ঘটে না। অর্থাৎ আমি এবং কবির মধ্যে যে একটা মনের মিলন ঘটবে এটা তো দূরে থাক, আমাদের যে বাহ্যিক একটা মিলন, চোখে চোখে যে দুই 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 চার চোখে যে মিলন হবে, ওটাও গেল না। আমাদের যে অন্তরাত্মার একটা মিলন হবে এটা তো দূরের কথা, আমাদের বাহ্যিক মিলন বা আমাদের বাহ্যিক উম, এ, কি যে আমাদের বাহ্যিক কোরিলেশনটাও কি হচ্ছে না। স্কুল করে আমরা কাব্যের রূপ দেখতে পাই না। ভেরি গুড। শুধু তার গুণ শুনি টিকা ভাষ্যে। টিকা ভাষ্য অর্থ হচ্ছে কি? ওই যে ব্যাখ্যা যেগুলো শব্দের শেষে দেওয়া হয় বা কোনো একটা প্রবন্ধের শেষে বা কোনো একটা কাব্যর শেষে যেগুলো ব্যাখ্যা দেওয়া হয়, শব্দার্থ দেওয়া হয়, এগুলো হচ্ছে টিকা ভাষ্য। তাহলে কি বলা হচ্ছে? স্কুল ঘরে আমরা কাব্যের রূপ দেখতে পাই না, শুধু তার গুণ শুনি টিকা ভাষ্যে। প্রাসাদে আমাদের কাব্য সম্বন্ধে সকল নিগূঢ় তত্ত্ব জানি, কিন্তু সে কি বস্তু তা চিনি না। ওই যে কথাটা বলতেছিলাম, শিক্ষকরা আমাদেরকে টিকা ভাষ্যের মাধ্যমে, প্রসাদ অর্থ হচ্ছে কারণে, টিকা ভাষ্যের দিয়ে আমাদের কি কাব্যের যত নিগূঢ় তত্ত্ব আছে সব বুঝে দিচ্ছেন। এখানে কতটা দাঁড়ি আছে, কতটা কমা আছে, কতটা পাখি আছে, কতটা পশু আছে, এই সব কিছু আমাদেরকে বলে দিচ্ছেন। আসলে তো কাব্যের এই উদ্দেশ্য নয়। কাব্যের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কি করা? রস আচ্ছাদন করা, শুধুমাত্র মজা নেওয়া। কিন্তু এটা আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে কি? যারা শিক্ষক আছেন তারা বাধা হয়ে দাঁড়িয়েছেন, ফলে আমরা কাব্যের কি উদ্দেশ্য, কাব্যের কি রহস্য সেটা কি চিনতে পারতেছি না, বা কাব্য কি জিনিস সে বস্তু আমরা কি চিনি না। এখন হচ্ছে আমাদের উৎকৃষ্ট সাহিত্য এবং সস্তা সাহিত্যের ফারাক যে মানুষ বুঝতে ভুল করে, এটা একটা মেটাফরিক উদাহরণের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। চলুন আমরা পড়ি। আমাদের শিক্ষকদের প্রসাদে বা শিক্ষকদের মাধ্যমে আমাদের এ জ্ঞান লাভ হয়েছে যে পাতুরে কয়লার হীরার সবর্ণ না হলেও সগুত্র। কি? পাতুরে কয়লা হীরার সবর্ণ না হলেও সগুত্র। সবর্ণ অর্থ হচ্ছে সেম কালার। পাতুরে কয়লা যেটা আমরা খনিজ থেকে আহরণ করতেছি, এবং যে হীরা বা ডায়মন্ড, এই দুইটা সবর্ণ বা একই রঙের না হলেও দুইটা কিন্তু সগুত্র বা বৈজ্ঞানিকভাবে একই গোত্রভুক্ত। কেমনে? কয়লা হচ্ছে একদম কালো, কালো। আর হীরা হচ্ছে চকচক করে। এরা কি রঙে ভিন্ন। কিন্তু যখন আমরা বৈজ্ঞানিক গঠন দেখতে যাব তখন কিন্তু এটা দুইটা একই গোত্রভুক্ত। কয়লা যেমন কার্বন দিয়ে তৈরি, হীরাও কি দিয়ে তৈরি? হীরাও হচ্ছে কার্বন দিয়ে তৈরি, অর্থাৎ একই গোত্রভুক্ত। কিন্তু অপরপক্ষে হিরকু কাজ যমজ হলেও কি নয়? সহোদর নয়। কিন্তু হীরক বা ডায়মন্ড এবং কাঁচ হচ্ছে দেখতে দুটাই চকচক করে। দুটাই দেখতে কি? চকচক করে, অর্থাৎ যমজ। কিন্তু এরা সহোদর নয়। বৈজ্ঞানিকভাবে এরা কি নয়? সহোদর নয়। একটা হচ্ছে কার্বনের তৈরি, হীরক হচ্ছে কার্বনের তৈরি, আর কাঁচ হচ্ছে সিলিকন বা বালির তৈরি, অর্থাৎ এটা আরেকটার কি নয়? সহোদর নয়। এর একের জন্ম পৃথিবীর গর্ভে, অপরটি মানুষের হাতে, এবং উভয়ের ভিতর এক দাঁ কুমড়ার সম্বন্ধ ব্যতীত অপর কোনো কি নাই, সম্বন্ধ নাই। অর্থাৎ এটার একটার জন্ম হচ্ছে পৃথিবীর গর্ভে, হীরক হচ্ছে আমরা পৃথিবীর গর্ভে বা মাটির নিচে পাই। আর যেটা কাজ আছে সেটা হচ্ছে আমরা বালি থেকে বানাই, বা যেটার কৃত্রিমভাবে আমরা মানুষের হাতে বানাই, তাই না? এবং এই দুটার মধ্যে কিসের সম্পর্ক? দা কুমড়ার সম্পর্ক, অর্থাৎ একদম শত্রুতা সম্পর্ক ব্যতীত আর কি কোনো সম্বন্ধ নাই। কিন্তু তবু আমরা এই দুটাকে চিনতে ভুল করি কেমনে, ওটা বলবে। অথচ এত জ্ঞান সত্ত্বেও আমরা সাহিত্যে কাজকে হীরা এবং হীরাকে কাজ বলতে নিত্য ভুল করি। অর্থাৎ আমরা সাহিত্যে যেটা কাজ, যেটা নিকৃষ্ট, সেটাকে আমরা হীরা বা উৎকৃষ্ট বলতে, এবং হীরা যেটা খুবই উৎকৃষ্ট সেটাকে নিকৃষ্ট বলে কি করি? খুবই ভুল করি। অর্থাৎ আমরা যেটা মনোরঞ্জন করার জন্য দিচ্ছে সেগুলা কিন্তু বাজারে বেশি গ্রহণ করতেছে, ঠিক যেরকম কাজ বেশি গ্রহণ করে।
এবং হীরা ও কয়লাকে শ্রেণীভুক্ত করতে তিলমাত্র দ্বিধা করি না। এবং হীরা ও কয়লা ২ টা কিন্তু ভিন্ন জিনিস। শুধুমাত্র একীভুক্ত একই কিসে হওয়ার কারণে, গুণগতভাবে একই হওয়ার কারণে আমরা ২ টাকে একই শ্রেণীভুক্ত করতে কি করি না? কোনো দ্বিধাবোধ করি না। কেননা ওরূপ করা যে বৈজ্ঞানিক সঙ্গত তার প্রমাণ আমাদের কাছে মুখস্থ। অর্থাৎ ব্যঙ্গ করে তিনি আমাদের এই খারাপ লাগার বিষয়টা তিনি আমাদেরকে কি করতেছেন? উপস্থাপন করতেছেন। সাহিত্য শিক্ষার ভার নেয় না। কেননা মনোজগতে শিক্ষকের কাজ হচ্ছে কবির কাজের ঠিক উল্টো। তাহলে আজ থেকে কি মনে রাখবেন? সাহিত্য শিক্ষার ভার নেয় না। সাহিত্যর কাজ হচ্ছে শুধুমাত্র মনের আনন্দ দেওয়া। আপনি কবিতা পড়তে গেছেন, কবিতাটা না বুঝলেও কোনো অসুবিধা নেই। আপনি মনের মধ্যে একটা ছন্দ লাভ করতেছেন কিনা? আপনি যখন পড়তেছেন, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে টিম, মনের মধ্যে একটা ছন্দ পাচ্ছেন কিনা? এটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আসলে এগুলোর অর্থও নাই। বুঝা গেছে? কবিতার হচ্ছে এটাই উদ্দেশ্য, এটাই কি ভাব। কারণ কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, আর শিক্ষকের কাজ হচ্ছে তা প্রথমে বধ বা হত্যা করা, তারপর তার শবচ্ছেদ করা। শবচ্ছেদ অর্থ হচ্ছে ওই যে লাশ কাটা বা মরদেহ করা। অর্থাৎ যা বলতেছিলাম, কবি শিক্ষকরা প্রথমে কবিতাকে ক্লাসরুমে গিয়ে হত্যা করবে, তারপর ওটা শবচ্ছেদ করবে। এখানে কতটা আকার আছে, কতটা ইকার আছে, এখানে কেন আকার ব্যবহার করা হয়েছে, এটা কোন সময় লেখা হয়েছে, কেন লেখা হয়েছে, এভাবে কি শবচ্ছেদ করবে, একদম মরা কাটার মতো, লাশ কাটার মতো কি করবে, শবচ্ছেদ করবে বা একদম ছিন্ন ছিন্ন করে ফেলবে। এবং ওই উপায়ে তার তত্ত্ব আবিষ্কার করা ও প্রচার করা। এইসব কারণে নির্ভয়ে বলা যেতে পারে যে কারো মনোরঞ্জন করাও সাহিত্যের কাজ নয়, কাউকে শিক্ষা দেওয়াও সাহিত্যের কাজ নয়। সাহিত্যে ছেলের হাতের খেলনাও নয়, সাহিত্যে গরুর হাতের বেতও নয়, বিচারের সাহায্যে এই মাত্রই প্রমাণ করা যায়। অর্থাৎ সাহিত্য কি নয়? সাহিত্য হচ্ছে ছেলের হাতের খেলনাও নয়, গরুর হাতের বেতও নয়। অর্থাৎ এটা একদম ফেলে দেওয়া জিনিসও নয়, আবার ঠিক সেরকম এটাকে যে একদম মেরে দেওয়ার শিখাতে হবে ওরকমও বিষয় নয়। এটা শুধুমাত্র অনুভূতির বিষয়। এটা শুধু এনজয় করার বিষয়, রস আস্বাদন করার বিষয়। তবে বস্তু যে কি, তার জ্ঞান অনুভূতি সাপেক্ষ, তর্ক সাপেক্ষ নয়। অর্থাৎ এই সাহিত্য বস্তুটা যে কি, এটা হচ্ছে অনুভূতি সাপেক্ষ, এটা অনুভব করার বিষয়, এটা উপলব্ধি করার বিষয়, এটা তর্ক সাপেক্ষ নয়। অর্থাৎ এটা শিক্ষা দেয় কি দেয় না, এটা হচ্ছে কি তর্ক সাপেক্ষ নয়, এটা অনুভব করার বিষয়। আপনি কবিতা পড়তেছেন, আপনি রস আস্বাদন করতেছেন, আপনি মজা নিচ্ছেন, আপনি আপনার যে অনুভূতির সাথে মিল ঘটাচ্ছেন। আপনি এখন কি আছেন? স্যাড আছেন। আপনি স্যাড কবিতা পড়তেছেন, তাহলে আপনার মনের সাথে কবিতার একটা মিল হচ্ছে, মেলবন্ধন হচ্ছে। বা আপনি আনন্দ আছেন, একটা আনন্দের কবিতা পড়তেছেন। এই দুটার মধ্যে একটা মেলবন্ধন করতেছেন। এটাই হচ্ছে কি কবিতার উদ্দেশ্য। আপনি রাঙ্গামাটি গেছেন, আপনি বান্দরবন গেছেন, প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছেন। তারপর কবিতার সাথে এটার আপনি কি করতেছেন? মেলবন্ধন ঘটাচ্ছেন। এটাই হচ্ছে কবিতার উদ্দেশ্য। এটা হচ্ছে অনুভূতির ব্যাপার, তর্কের ব্যাপার নয়। বা তর্কের মাধ্যমে এটা যে আমাদের কি করতে হবে? কোনো একটা নির্দিষ্ট করতে হবে শিক্ষার নাকি এটা এ আমার রস আস্বাদনের, এটা আমাদের তর্ক সাপেক্ষ কিনা বিষয় নয়। এবার আরেকটা খুব সুন্দর কথা বলতেছে। সাহিত্য মানবাত্মা খেলা করে। সাহিত্য কোথায় খেলা করে? মানবাত্মায় খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। এ কথার অর্থ যদি স্পষ্ট না হয়, তাহলে কোনো সুদীর্ঘ ব্যাখ্যা দ্বারা তা স্পষ্ট করা আমার অসাধ্য। আমার দ্বারা কি নয়? সম্ভব নয়। অর্থাৎ আমি এতভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদিও যদি আপনারা না বুঝেন সাহিত্যের উদ্দেশ্য কি, তাহলে এটা আমি তর্কে যাব না। এটা অনুভূতির বিষয়, এবং আপনারা যদি বুঝতে না চান, এটা আমার পক্ষে বোঝানো সম্ভব নয়। ঠিক আমারও সেম কথা। যদিও আমাকেও আরো পড়াতে হবে, কবিতা পড়াতে হবে। এইসব কথা শুনে আমার জনৈক অর্থ হচ্ছে নির্দিষ্ট বা অনির্দিষ্ট একজন ব্যক্তি আরকি। তার নাম নিচ্ছে না, সেজন্য বলতেছেন কি জনৈক। এটাকে জনৈক্য পড়ব না, এটাকে বলব জনৈক। এইসব কথা শুনে আমার জনৈক শিক্ষাভক্ত বন্ধু এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে সাহিত্য খেলার চলে শিক্ষা দেয়। অর্থাৎ সাহিত্য এটা এ উনার মতে, তার বন্ধুর মতে সাহিত্যটা খেলাও নয়, সাহিত্য এটা শিক্ষার উপকরণ নয়। বরং সাহিত্য কি করে? সাহিত্য হচ্ছে খেলার মাধ্যমে কি দেয়? শিক্ষা দেয়। এটা কিন্তু এই আমাদের যে কি প্রবন্ধ আছে, এই প্রবন্ধের শেষ উপদেশ বা শেষ শিক্ষা, যদিও শিক্ষা বলব না, শেষ আমাদের রস আস্বাদন।
এখানে কিন্তু আমাদের গিয়া শেষ হচ্ছে আমাদের এই সাহিত্য খেলাটা শেষ হচ্ছে বা সাহিত্য নিয়ে আমরা যে খেলাটা খেললাম ওটা শেষ হচ্ছে। অবশ্যই আপনারা এনজয় করেছেন এবং আপনারা এখান থেকেও রস আস্বাদন করার চেষ্টা করেছেন। উনি যে কথা বলতেছেন, উনার সাথে যে আপনি মতবিরোধ করতেছেন, ওটাও কিন্তু এক ধরনের কি রস আস্বাদন। আপনি যে উনার সাথে মতবিরোধ করতেছেন বা উনি যে কথাটা বলতেছেন ওটা ডিনাই করতেছেন, ওটাই কিন্তু এক ধরনের রস আস্বাদন। এখানের মধ্যে কি আছে? এক ধরনের এনজয়মেন্ট আছে। এভাবে এনজয়মেন্ট করুন। এটা হচ্ছে আজকের লার্নিং। ওকে? আমাদের ১ম পর্ব হয়তো এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে। আপনারা যদি দেখতে চান ওটা এখান থেকে দেখে নেবেন। থ্যাংক ইউ।